ভাগ্যের নির্মম পরিহাসে কখনো কখনো চরম অহংকার আর অসহায়ত্বের এমন এক অদ্ভুত মোহনা তৈরি হয় যার মাসুল চোকাতে হয় মানুষের জীবন দিয়ে। অর্থ আর প্রতিপত্তির মোহে অন্ধ মানুষ ভুলে যায় যে সম্পদের পাহাড় কখনো হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে না। এমন এক অন্ধ অহংকারের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এক নিষ্পাপ আত্মত্যাগ, আর তার পেছনে এক নিঃস্বার্থ ভালোবাসা। সিলেট শহরের কথা সবারই জানা। চারপাশের অপরূপ সবুজ চা বাগান, মেঘে ঢাকা পাহাড় আর নিত্য নতুন গড়ে ওঠা বহুতল ভবনের জন্য এই শহরের বেশ সুখ্যাতি রয়েছে। এই শহরেরই বুকে সবচেয়ে অভিজাত ও ব্যয়বহুল এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক প্রাচীন এবং দৃষ্টিনন্দন রাজকীয় ইমারত। স্থানীয় মানুষের কাছে এই অট্টালিকাটি চৌধুরী ম্যানশন নামেই সমধিক পরিচিত ছিল। শহরের সবচেয়ে প্রভাবশালী এবং বিত্তশালী পরিবারের অহংকারের প্রতীক ছিল এই বিশাল প্রাসাদ। এই বিশাল সাম্রাজ্যের একছত্র অধীশ্বরী ছিল অহনা। রূপের দিক থেকে অহনা যেন সাক্ষাৎ অপ্সরা। তবে অগাধ ধনসম্পদ আর সীমাহীন ক্ষমতার দম্ভ তার ভেতরের কোমলতাকে মেরে ফেলে তাকে এক নিরেট পাথরের মতো নিষ্ঠুর আর প্রচণ্ড অহংকারী এক নারীতে পরিণত করেছিল। তার বদ্ধমূল ধারণা ছিল পৃথিবীর যে কোনো বস্তু, এমনকি যে কোনো মানুষকেও সে তার অর্থের বিনিময়ে নিজের পায়ের কাছে এনে ফেলতে পারে। খুব ছোটবেলাতেই এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় অহনা তার মা-বাবাকে চিরতরে হারিয়েছিল। এরপর তার দাদা জানি তাকে নিজের কাছে রেখে স্নেহ মমতা দিয়ে বড় করে তুলেছিলেন এবং নিজের সমস্ত সহায় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু এই হিসাবহীন প্রাচুর্য অহনার ভেতরকার মানবিক মূল্যবোধগুলোকে সমূলে ধ্বংস করে দিয়েছিল। চৌধুরী ম্যানশনের কর্মচারীরা তার সামনে দাঁড়াতেই ভয়ে ততস্থ থাকত। কাজের সামান্য ১৯ থেকে ২০ হলে অহনা সবার সামনে সেই কর্মচারীকে চরম অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে কাজ থেকে বের করে দিত। দরিদ্র বা খেটে খাওয়া মানুষদের সে দুচোখে দেখতে পারত না। তাদের প্রতি তার ছিল তীব্র তাচ্ছিল্য। সে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে হতদরিদ্র মানুষগুলোর জন্মই হয়েছে কেবল বিত্তবানদের হুকুম তামিল করার জন্য এবং তাদের পায়ের তলায় পিষ্ট হওয়ার জন্য। একই শহরের এক প্রান্তে, শহরের কোলাহল থেকে দূরে, এক অত্যন্ত অবহেলিত এবং জরাজীর্ণ বস্তি এলাকা ছিল। সেখানে সারি সারি ভাঙাচোরা আর স্যাঁতসেঁতে কুঁড়ে ঘরের মাঝখানে একটি ছোট্ট ঝুঁকিতে বাস করত রোহান নামের এক তরুণ। রোহানের জীবনযাত্রা ছিল অহনার ঠিক বিপরীত মেরুর। তার কাছে যেমন কোনো অর্থকড়ি ছিল না, তেমনি ছিল না কোনো মাথাগোজার ভালো ঠাঁই বা বিলাসবহুল জীবনের সামান্যতম ছোঁয়া। তবে এসব না থাকলেও তার বুকের ভেতর ছিল একদম সাচ্চা, নিষ্কলুষ এবং খাঁটি সোনার মতো একটা পবিত্র মন। খুব অল্প বয়সেই তার বাবার স্নেহের ছায়া চিরতরে সরে গিয়েছিল। এই বিশাল পৃথিবীতে তার আপন বলতে কেবল তার জন্মদাত্রী মা কল্যাণী ছাড়া আর কেউ ছিল না। কল্যাণী অন্যের বাড়িতে ঘর মোছা, থালাবাসন মাজা আর মানুষের নোংরা কাপড় ধোয়ার মতো হাড়ভাঙ্গা খাটুনি খেটে তার নারী ছেঁড়া ধন রোহানকে বড় করেছিলেন। রোহানও নিজের স্বভাবের দিক থেকে ছিল প্রচণ্ড পরিশ্রমী এবং মায়ের বাধ্য সন্তান। সে দিনভর শহরের বড় বড় দালান কোঠার নির্মাণ কাজে ইট বয়ে নেওয়া আর সিমেন্ট বালু মাখার মতো কঠিন কাজ করত। একজন সাধারণ দিনমজুরের মতো নিজের রক্ত পানি করা ঘাম ঝরাত এবং রাতের বেলা একটি রাস্তার পাশের ভাতের হোটেলে ইট ও বাসন ধোয়ার কাজ করে বাড়তি কিছু পয়সা রোজগার করত। তার জীবনের একমাত্র চাওয়া ছিল সে তার দুঃখিনী মাকে অন্তত একটা সুন্দর, চিন্তামুক্ত ছোট জীবন উপহার দেবে। সে চাইত তার মাকে যেন এই বৃদ্ধ বয়সে আর মানুষের বাড়িতে গিয়ে এমন অমানুষিক পরিশ্রম করতে না হয়। মা আর ছেলে দুজনে মিলে দিন শেষে শুকনো রুটি খেয়েও একে অপরের সান্নিধ্যে পরম তৃপ্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু ভাগ্যদেবতা হয়তো তাদের জন্য অন্য কোনো নির্মম চিত্রনাট্য লিখে রেখেছিলেন। সময়ের নিয়মে দিন গড়িয়ে গেল এবং রোহানের সেই ছোট্ট, শান্তিতে ভরা পৃথিবীতে আচমকা এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এসে আছড়ে পড়ল। একদিন রোহান যখন একটা নির্মাণাধীন বহুতল ভবনে নিজের কাজে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ করে তার বস্তির এক প্রতিবেশীর কাছ থেকে তার ফোনে একটা কল আসে। সেই প্রতিবেশী অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে তাকে জানায় যে কল্যাণী কলতরায় পানি আনতে গিয়ে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। এই ভয়ানক দুঃসংবাদ শোনা মাত্রই রোহানের হাত থেকে ভারী ইট ফসকে নিচে পড়ে গেল।
সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছুটতে ছুটতে সোজা নিজের বস্তিতে এসে হাজির হল এবং তার অচেতন মাকে নিজের কোলে তুলে নিয়ে সিলেট শহরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগল। হাসপাতালে পৌঁছনো মাত্রই দায়িত্বরত চিকিৎসকেরা কাল বিলম্ব না করে কল্যাণীকে জরুরি বিভাগে নিয়ে গেলেন। আর এদিকে রোহান অপারেশন থিয়েটারের দরজার বাইরে দাঁড়িয়ে বুক ফাটা আর্তনাদ করতে করতে উপরওয়ালার কাছে কায়মনোক্যে প্রার্থনা করতে শুরু করল। বেশ কয়েক ঘণ্টার দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা এবং নানাবিধ টেস্ট শেষে একজন অভিজ্ঞ সিনিয়র চিকিৎসক বাইরে বেরিয়ে এলেন। রোহান কাঁদতে কাঁদতে সেই ডাক্তারের 2 হাত শক্ত করে চেপে ধরে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, আমার মায়ের কিছু হবে না তো? তিনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন তো? ডাক্তার গম্ভীর মুখে জানালেন, রোহান, তোমার মায়ের হার্টের ব্লকগুলো প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তার হৃৎপিণ্ড যে কোনো সময় কাজ করার সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। তাকে বাঁচাতে হলে আগামী 15 দিনের ভেতর আমাদের একটা অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ হার্ট সার্জারি করতে হবে। যদি এই অপারেশনটা ঠিক সময় করা না যায়, তবে কোনো কিছুর বিনিময়েই আমরা তাকে আর এই পৃথিবীতে ধরে রাখতে পারব না। আর এই পুরো চিকিৎসার প্রক্রিয়া, অপারেশন এবং দামি দামি ওষুধের পেছনে কম করে হলেও ৩৫ লাখ টাকার প্রয়োজন পড়বে। ৩৫ লাখ! এই বিশাল অঙ্কের টাকার কথা কানে যাওয়া মাত্রই রোহানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার মনে হল কেউ যেন তার মাথায় বিশাল এক হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেছে। সে তার পুরো জীবনে একসাথে এত বিপুল পরিমাণ টাকা কখনো চোখেও দেখেনি। যদি সে তার ওই ভাঙাচোরা কুঁড়েঘর, ঘরের সমস্ত তৈজসপত্র, এমনকি নিজেকেও বিক্রি করে দেয়, তবুও এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সে হাসপাতালের বাইরের সিঁড়িতে বসে খোলা আকাশের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করল। সে কোনোভাবেই ভেবে পাচ্ছিল না যে এই ঘোর বিপদের দিনে সে তার প্রাণপ্রিয় মায়ের জীবন কিভাবে রক্ষা করবে। পরবর্তী কয়েকটা দিন রোহানের জন্য ভয়ঙ্কর কোনো নরক যন্ত্রণার চেয়ে কম ছিল না। সে টাকার সন্ধানে সম্ভাব্য প্রতিটি মানুষের দরজায় দরজায় গিয়ে কড়া নেড়েছে। সে তার পরিচিত সমস্ত আত্মীয়স্বজনের কাছে গিয়ে তাদের পায়ে ধরে অঝরে কেঁদেছে এবং সাহায্য ভিক্ষা করেছে। সে তার কাজের ঠিকাদারদের সামনে গিয়ে 2 হাত পেতেছে। সে হোটেলের মালিকের পায়ের কাছে বসেও অনেক কান্নাকাটি করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কেউ একজনও তার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়নি। সবাই তাকে তাচ্ছিল্য করে গলা ধাক্কা দিয়ে নিজেদের কাছ থেকে তাড়িয়ে দিয়েছে। এই স্বার্থপর পৃথিবীর প্রতিটি দরজা রোহানের মুখের ওপর চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। সে ভেতর থেকে পুরোপুরি বিধ্বস্ত আর চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছিল। নিজের গর্ভধারিণী বৃদ্ধা মাকে চোখের সামনে একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়তে দেখে তার হৃদয় যেন আক্ষরিক অর্থেই রক্তক্ষরণে ভাসছিল। সে প্রতিদিন রাতের বেলা হাসপাতালের বাইরের ঠান্ডা মেঝেতে একা বসে শুধু এটাই ভাবত যে যদি সে নিজের বুকের পাঁজর ভেঙে হৃৎপিণ্ডটা বের করে তার মাকে দিয়ে দিতে পারত, তবে কতই না ভালো হতো। অন্যদিকে ঠিক একই সময়ে অহনার ব্যক্তিগত জীবনেও এক বিশাল ভূমিকম্প এসে আঘাত হেনেছিল। অহনার দাদাজান কয়েকদিন আগেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। যখন পুরো পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে তার রেখে যাওয়া শেষ উইলটি পড়ে শোনানো হল, তখন অহনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবার উপক্রম হল। দাদাজান তার উইলে একটা অত্যন্ত কঠিন এবং অদ্ভুত শর্ত জুড়ে দিয়ে গিয়েছিলেন। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে অহনাকে তার 25তম জন্মদিন পূর্ণ হওয়ার আগেই যে কোনো মূল্যে বিয়ের পিঁড়িতে বসতে হবে। শর্ত কেবল এখানেই শেষ নয়, তাকে অন্ততপক্ষে 1 বছর পর্যন্ত তার নববিবাহিত স্বামীর সাথে ওই চৌধুরী ম্যানশনেই একই ছাদের নিচে দাম্পত্য জীবন কাটাতে হবে। যদি সে এই শর্তগুলো পূরণে ব্যর্থ হয়, তবে তার সমস্ত ধনসম্পদ, সমস্ত বড় বড় কোম্পানি, সেই কোটি কোটি টাকা মূল্যের রাজকীয় অট্টালিকা এবং তার ব্যাংক ব্যালেন্সের সবটুকু অংশ অহনার আপন চাচা বিকাশের নামে স্বয়ংক্রিয়ভাবে হস্তান্তরিত হয়ে যাবে। এই চাচা বিকাশ ছিলেন একজন চরম লোভী, ধূর্ত এবং ভয়ঙ্কর প্রকৃতির একজন মানুষ। তিনি এবং তার উচ্ছন্নে যাওয়া বখাটে ছেলে সুজীব বহু বছর ধরে শকুনির মতো এই একটি সুযোগের অপেক্ষাতেই ওত পেতে বসেছিলেন, যাতে অহনার বিশাল সাম্রাজ্য কোনো না কোনোভাবে তাদের পকেটস্থ হয়। অহনার 25তম জন্মদিন আসতে আর মাত্র 20 দিনের মতো সময় বাকি ছিল। বিয়ের নাম শুনলেই অহনার গা রিরি করে উঠত। তার মনে তীব্র ঘৃণার জন্ম হতো। সে কোনো মানুষের সামনে মাথা নিচু করতে মোটেও প্রস্তুত ছিল না।
এবং কোনো পুরুষের সাথে নিজের স্বাধীন জীবন ভাগাভাগি করে নিতেও সে ইচ্ছুক ছিল না। কিন্তু একই সাথে সে নিজের এই বিপুল ধন সম্পদ তার ওই লোভী চাচা বিকাশের হাতেও কোনোভাবেই তুলে দিতে নারাজ ছিল। এই মহাসংকট থেকে উদ্ধারের জন্য অহনা তার সবচেয়ে বিশ্বস্ত এবং ধূর্ত আইনজীবীর সাথে সলা পরামর্শ করে একটা অত্যন্ত নীচ এবং জঘন্য পরিকল্পনার ছক কষল। সে সিদ্ধান্ত নিল যে সে এমন একজন চরম অসহায় এবং হতদরিদ্র ছেলেকে খুঁজে বের করবে যে টাকার বিনিময়ে নিজের বিবেক এবং আত্মাকে পর্যন্ত বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করবে না। সে ওই ছেলেকে টাকার জোরে কিনে নেবে এবং তার সাথে আইনিভাবে শুধুমাত্র কাগজের উপর একটা মিথ্যা বিয়ের নাটক সাজাবে। ওই ছেলেটি চৌধুরী ম্যানশনে অহনার কেনা গোলাম হয়ে পড়ে থাকবে, অহনার প্রতিটি ইশারায় পুতুলের মতো নাচবে, এবং ঠিক 1 বছর পার হওয়ার পর অহনা তাকে ডিভোর্স দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ওই ম্যানশন থেকে চিরতরে বের করে দেবে। এই কূটকৌশলের মাধ্যমে অহনার সম্পত্তিও চিরকালের জন্য তার নিজের দখলেই থেকে যাবে, আবার তাকে কারো সাথে সংসারও করতে হবে না। অহনার সেই আইনজীবী কালবিলম্ব না করে এমন কোনো নিরুপায় এবং টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেতে প্রস্তুত থাকা মানুষের সন্ধানে পুরো সিলেট শহরে চষে বেড়াতে লাগলেন। একদিন হঠাৎ করেই সেই আইনজীবীর নজর ওই সরকারি হাসপাতালের বাইরের দিকে পড়ল, যেখানে রোহান নিজের মায়ের জন্য হাউমাউ করে কাঁদছিল। তখন খুব জোরে মুষলধারে বৃষ্টি পড়ছিল এবং রোহান সেই বৃষ্টির পানিতে সম্পূর্ণ ভিজে আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করতে করতে ঈশ্বরের কাছে নিজের মায়ের প্রাণ ভিক্ষা চাইছিল। আইনজীবী হাসপাতালের আশেপাশের লোকজন এবং দায়িত্বরত নার্সদের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে এই ছেলেটি তার মায়ের হার্টের জরুরি অপারেশনের জন্য ৩৫ লাখ টাকা জোগাড় করার চেষ্টা করছে, কিন্তু কেউই তাকে 1 পয়সা দিয়েও সাহায্য করছে না। আইনজীবী সাথে সাথে ফোন ঘুরিয়ে অহনাকে এই চরম নিরুপায় শিকারের ব্যাপারে বিস্তারিত সবকিছু জানিয়ে দিলেন। অহনার ঠোঁটের কোণে একটা অত্যন্ত শয়তানি আর ভয়ঙ্কর নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে তার কাঙ্ক্ষিত দাবার ঘুঁটি পেয়ে গিয়েছিল। ঠিক তার পরের দিনই অহনা তার কোটি কোটি টাকা মূল্যের ঝকঝকে বিলাসবহুল গাড়ি হাঁকিয়ে সেই সরকারি হাসপাতালের গেটের বাইরে এসে হাজির হল। সে তার আইনজীবীকে পাঠিয়ে রোহানকে ডেকে নিজের গাড়ির কাছে নিয়ে এল। রোহান যখন গাড়ির কাছে এসে দাঁড়াল, তখন সে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত ছিল। টানা কয়েকদিন ধরে তার দুচোখে 1 ফোঁটা ঘুমও ছিল না। তার পরনের কাপড়চোপড় ছিল শতচ্ছিন্ন, মাথার চুলগুলো ছিল উস্কোখুস্কো, এবং টানা কাঁদতে কাঁদতে তার চোখ দুটো জবার মতো লাল হয়ে গিয়েছিল। অহনা তার গাড়ির জানালার কাঁচটা সামান্য নিচে নামিয়ে চরম তাচ্ছিল্য আর ঘৃণাভরা দৃষ্টি দিয়ে রোহানকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। অহনা অত্যন্ত রুক্ষ এবং কঠিন কণ্ঠে বলল, আমি খুব ভালো করেই জানি যে তোমার মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য তোমার এখন ৩৫ লাখ টাকার খুব প্রয়োজন। আমার কাছে ওই টাকাটা আছে। আমি এই মুহূর্তেই তোমার মায়ের হাসপাতালের সমস্ত বকেয়া বিল মিটিয়ে দিতে পারি এবং পৃথিবীর সবচেয়ে সেরা চিকিৎসকদের দল নিয়ে এসে তার সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারি। এই কথা শুনে রোহান কাঁপা কাঁপা গলায় মিনতি করে বলল, আমি সারা জীবন আপনার বাড়িতে বিনা বেতনে কাজ করে দেব। আপনার বাড়ির সমস্ত কাজকর্ম থেকে শুরু করে যাবতীয় আবর্জনা আমি নিজের হাতে পরিষ্কার করব। ম্যাডামজি, আপনি শুধু আমার মায়ের জীবনটা বাঁচিয়ে দিন। আমি আপনার এই বিশাল ঋণ আগামী 7 জন্মেও শোধ করতে পারব না, কিন্তু দয়া করে আমার মাকে বাঁচান। অহনা তখন তাচ্ছিল্য করে জবাব দিল, তোমার মতো রাস্তার দিনমজুরের আমার কোনোই দরকার নেই। আমার ওই বিশাল বাড়িতে আগে থেকেই কাজের লোকের কোনো অভাব নেই। আমার একটা পরিষ্কার শর্ত আছে, তোমাকে আগামী 1 বছরের জন্য আমার মিথ্যা স্বামী সেজে আমার সাথে ওই চৌধুরী ম্যানশনে গিয়ে থাকতে হবে। তুমি শুধুমাত্র বাইরের পৃথিবী এবং আমার পরিবারের লোকজনের সামনে আমার স্বামী হিসাবে পরিচিতি পাবে। এই তথাকথিত বিয়ের ভেতরে আমাদের দুজনের মধ্যে কোনো ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। আমার বাড়িতে তোমার মর্যাদা আমার পায়ের জুতোর চেয়েও নিচে থাকবে। রাস্তার একটা নর্দমার কীটের চেয়েও তোমার দাম কম হবে। আমার বাড়ির প্রতিটি মানুষ তোমাকে কথায় কথায় গালাগার করবে, প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে সবার সামনে অপমান করবে, এবং তোমাকে মুখ বুজে চুপচাপ সেই সবকিছু সহ্য করতে হবে। তুমি কোনোদিন আমার কোনো কথার ওপর কোনো প্রশ্ন তুলতে পারবে না। আর যদি তুমি ভুলেও একবার আমার কথার অবাধ্য হও বা আমার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গলা চড়াও, তাহলে ঠিক সেই মুহূর্তেই আমি তোমার মায়ের সমস্ত চিকিৎসা মাঝপথে বন্ধ করে দিয়ে তাকে ওই হাসপাতাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এবার তুমি ভেবে বলো,
তোমার আত্মসম্মান আর তোমার মায়ের জীবনের এই নিষ্ঠুর সওদা তোমার কাছে গ্রহণীয় কিনা? রুহানির ভেতরের সত্তাটা তখন চিৎকার করে তাকে বলছিল সে যেন ওই চরম লোভী, অসভ্য আর অহংকারী মেয়েটির মুখের উপর থুতু ছিটিয়ে দিয়ে ওই জায়গা থেকে তৎক্ষণাৎ চলে যায়। একজন সত্যিকারের আত্মমর্যাদা সম্পন্ন এবং আত্মসম্মানবোধ থাকা পুরুষের জন্য সবার সামনে নিজের অস্তিত্বকে এভাবে বিক্রি করে দেওয়াটা মৃত্যুর চেয়েও বেশি গ্লানিকর। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রোহানের চোখের সামনে তার মায়ের সেই ফ্যাকাশে হয়ে যাওয়া দুর্বল আর চরম অসহায় মুখচ্ছবিটা ভেসে উঠল। তার মনে পড়ে গেল কিভাবে তার মা নিজে দিনের পর দিন না খেয়ে থেকে নিজের পেটের ক্ষুধা চেপে রেখে তাকে নিজের ভাগের খাবারটুকু খাইয়ে বড় করেছিলেন। এমন একজন মায়ের জন্য তার সন্তান পৃথিবীর যে কোনো কিছু করতে পারে। রোহান নিজের দু চোখ শক্ত করে বন্ধ করল। সে তার চোখের সব জল এবং ভেতরের সমস্ত আত্মগর্ভ এক ঢোকে গিলে ফেলল। নিজের আত্মসম্মানের গলাটা নির্মমভাবে টিপে ধরে অত্যন্ত ধীর কিন্তু কাঁপা কাঁপা স্বরে সে উত্তর দিল, ম্যাডাম, আপনার বলা প্রতিটি শর্ত আমি মাথা পেতে মেনে নিলাম। আপনি আমাকে যা আদেশ করবেন আমি অক্ষরে অক্ষরে তাই পালন করব। শুধু আমার মায়ের বুকের স্পন্দনটা যেন থেমে না যায়। অহনার মুখে তখন এক চরম বিজয়ীর হাসি। সে সেই মুহূর্তেই তার আইনজীবীকে নির্দেশ দিয়ে হাসপাতালের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পুরো ৩৫ লাখ টাকা ট্রান্সফার করে দিল। কল্যাণীর চিকিৎসা শহরের সবচেয়ে নামিদামি ডাক্তারদের তত্ত্বাবধানে শুরু হয়ে গেল। আর ঠিক সেখান থেকেই শুরু হল রোহনের জীবনের সেই ভয়াবহ, মর্মস্পর্শী এবং যন্ত্রণাদায়ক এক নতুন অধ্যায়, যার কথা সে ঘুণাক্ষরেও কখনো কল্পনা করেনি। ঠিক তার পরের দিনই অহনা এবং রোহান রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ের সমস্ত আইনি নথিপত্রে সই করে দিল। যখন অহনা রোহানকে সাথে নিয়ে নিজের সেই বিশাল চৌধুরী ম্যানশনে গিয়ে পৌঁছাল, তখন সেখানে তার চাচা বিকাশ এবং তার ছেলে সজীব এক বিশাল পার্টির আয়োজন করে মদ্যপানে মত্ত হয়ে আনন্দ উদযাপন করছিল। তাদের মনে শতভাগ বিশ্বাস ছিল যে অহনা কিছুতেই বিয়ের পিঁড়িতে বসবে না এবং দাদাজানের সমস্ত সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে তাদের পকেটেই আসবে। কিন্তু অহনাকে যখন তারা রোহানের সাথে বিবাহিত অবস্থায় বাড়িতে ঢুকতে দেখল, তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল। চরম বিস্ময়ে তাদের হাত থেকে মদের গ্লাসগুলো ফসকে নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। তাদের কোটি কোটি টাকার সাম্রাজ্য দখলের রঙিন স্বপ্ন মুহূর্তের মধ্যে এক ধাক্কায় ধূলিসাৎ হয়ে গেল। চাচা বিকাশ রাগে ক্ষোভে যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লেন। তিনি যখন রোহানের পরনের ছেঁড়া, পুরনো ও ময়লা কাপড় আর তার সামগ্রিক হতদরিদ্র রূপটি দেখলেন, তখন তিনি বিকট শব্দে অট্টহাসি হাসতে শুরু করলেন। বিকাশ অহনার সামনে এসে চরম ব্যঙ্গাত্মক সুরে মন্তব্য ছুড়ে দিয়ে বললেন, রাস্তার এই দিনমজুর আর ভিখারিকে তুই কোত্থেকে ধরে আনলি? তুই তোর নিজের ধন সম্পদ রক্ষা করার তাগিদে শেষমেশ রাস্তার এই পথকুকুরের গলায় মালা পরালি। তোর দাদাজান আজ স্বর্গ থেকে তোর এই নোংরা তামাশা দেখে নিশ্চিতভাবেই রক্তাশ্রু বিসর্জন দিচ্ছেন। এই লোকটা টাকার জন্য এতটাই কাঙাল যে সামান্য কয়েকটা টাকার লোভে নিজেকে আমার সামনে চিরকালের মতো বিক্রি করে দিয়েছে। এটা কোনোভাবেই তোর স্বামী হতে পারে না। এটা তোর কেনা একটা পুতুল মাত্র। অহনা তখন চৌধুরী ম্যানশনের একজন কাজের লোককে ডেকে নির্দেশ দিল, এই ভিখারিটাকে ম্যানশনের একদম পেছনে তৈরি করা সেই পুরনো আর স্যাঁতসেঁতে সার্ভেন্ট কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখ, যেখানে আমরা বাতিল করা পুরনো জিনিসপত্র ফেলে রাখি। রোহানকে সেই অত্যন্ত ছোট, অন্ধকারাচ্ছন্ন এবং দুর্গন্ধযুক্ত একটা ঝুপড়ির মতো স্যাঁতসেঁতে ঘরে থাকতে বাধ্য করা হলো। সেই কুঠুরির ভেতরে না ছিল ঘুমানোর কোনো বিছানা, না ছিল আলোর ব্যবস্থা, আর না ছিল বাতাস আসার কোনো ফ্যান। রোহানকে বাধ্য হয়ে ঠান্ডা মেঝের ওপর একটা পুরনো খবরের কাগজ বিছিয়ে আর একটা শতচ্ছিন্ন চাদর গায়ে দিয়ে রাত কাটাতে হতো। ম্যানশনের সমস্ত কাজের লোকেরাও এখন সুযোগ পেলেই রোহানকে নিয়ে চরম উপহাস আর ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করেছিল, কারণ এটা তাদের সবার কাছেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই বাড়ির মালকিন স্বয়ং এই মানুষটাকে দু চোখে দেখতে পারে না এবং তীব্র ঘৃণা করে। এভাবেই দিন গড়াতে লাগল, আর রোহানের ওপর অত্যাচার এবং অমানসিক নির্যাতনের মাত্রাও দিনের পর দিন বাড়তে থাকল। চৌধুরী ম্যানশনের প্রতিটি মানুষ কথায় কথায় তাকে নোংরা ভাষায় গালাগাল করত। চাচা বিকাশ এবং সজীব প্রায় প্রতিদিনই তাকে বাড়ির সমস্ত কাজের লোকের সামনে ইচ্ছা করে চরমভাবে অপমান করত। তাকে ওই বাড়ির কোনো ভালো বা তাজা খাবার খেতে দেওয়া হতো না। সে কাজের লোকেদের খাওয়া শেষে বেঁচে যাওয়া শুকনো, রুক্ষ এবং অনেক সময় পচে যাওয়া বাসি খাবার খেয়ে নিজের দিনাতিপাত করত।
অহনা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তার নিজের পায়ের কাদামাখা নোংরা জুতোজোড়া রোহানের মুখের উপর সজোরে ছুঁড়ে মারত এবং তাকে সেগুলো পরিষ্কার করতে নির্দেশ দিত। রোহান কোনো টু শব্দ না করে মেঝের উপর বসে নিজের হাত দিয়ে ঘষে ঘষে সেই জুতো চকচকে করে দিত। যখন অহনা তার পরিবারের লোকজন কিংবা বন্ধুবান্ধবদের সাথে ডাইনিং টেবিলে বসে রাজকীয় খাবার খেত, তখন রোহানকে ঘরের এক কোণে 2 হাত বুকের কাছে বেঁধে মাথা নিচু করে আসামির মতো দাঁড়িয়ে থাকতে হতো। যতক্ষণ না সবার খাওয়া শেষ হতো এবং তারা টেবিল ছেড়ে উঠত, ততক্ষণ পর্যন্ত তাকে ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকতে হতো। যদি কখনো রোহানের চেহারায় সামান্যতম ক্লান্তির ছাপ ফুটে উঠত অথবা তার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে আসতে চাইত, তখন অহনা তাকে অত্যন্ত জঘন্য ভাষায় গালাগাল করত এবং শাস্তি হিসেবে তাকে সারা রাত ওই ম্যানশনের বাইরের খোলা বাগানে না খাইয়ে দাঁড় করিয়ে রাখত। একদিন অহনা চৌধুরীর ম্যানশনে এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং বিশাল এক পার্টির আয়োজন করা হয়েছিল। শহরের বড় বড় সব ধনী ব্যবসায়ী, প্রভাবশালী নেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই পার্টিতে অতিথি হয়ে এসেছিলেন। চাচা বিকাশ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রোহানকে সেই পার্টির মাঝখানে অতিথিদের সামনে ডেকে পাঠালেন। তিনি নিজের সমকক্ষ ধনী বন্ধুদের মাঝখানে রোহানকে দাঁড় করিয়ে অত্যন্ত জোরে অট্টহাসি হেসে সবার সামনে ঘোষণা করলেন, বন্ধুরা, তোমরা সবাই এদিকে একটু তাকিয়ে দেখো, এই হলো আমাদের অহনার স্বামী। এ আসলে একজন রাস্তার খেটে খাওয়া মজদুর, যে সামান্য কয়েকটা টাকার লোভে আজ আমাদের বাড়িতে একটা কুকুরের মতো পড়ে আছে। পার্টিতে উপস্থিত সকল অতিথি রোহানের দিকে তাকিয়ে একসাথে হো হো করে হাসতে লাগল এবং তাকে নিয়ে চরম উপহাস করতে শুরু করল। অহনাও ঠিক সেখানেই দাঁড়িয়েছিল এবং সেও এই জঘন্য তামাশাটির পুরো মজা বেশ উপভোগ করছিল। ঠিক সেই মুহূর্তে সজীব, যে কিনা অতিরিক্ত মদ্যপানের ফলে পুরোপুরি মাতাল হয়েছিল, সে ইচ্ছে করেই তার হাতে থাকা ফুটন্ত গরম চায়ের পেয়ালাটা রোহানের হাতের ওপর ছুঁড়ে মারল। সেই টকবক করে ফোটা চা রোহানের হাতের চামড়ার ওপর পড়তেই তার হাতটা ভয়াবহভাবে পুড়ে গেল। রোহান তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং নিজের পুড়ে যাওয়া হাতটা চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে লাগল। কিন্তু অহনা তার প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখানোর পরিবর্তে তার সামনে এসে তাকে কড়া ধমক লাগিয়ে বলল, তুমি কি চোখে দেখতে পাও না তুমি আমার এত দামি আর বিদেশি কার্পেটটা নোংরা করে ফেললে? একদম চুপচাপ নিচে বসে পড়ো আর এই মুহূর্তেই নিজের হাত দিয়ে ঘষে ঘষে এটা পরিষ্কার করো। রোহানের 2 চোখ বেয়ে শারীরিক যন্ত্রণা আর চরম অপমানের জল গড়িয়ে পড়তে লাগল। সে তার পুড়ে যাওয়া হাতটাকে অন্য হাত দিয়ে চেপে ধরে সমস্ত অতিথিদের সামনে হাঁটু গেড়ে বসে সেই গরম চা আর কার্পেটের দাগ পরিষ্কার করতে শুরু করল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ তার অপমান উপভোগ করছিল। রোহানের ভেতরটা তখন কষ্টে ফেটে যাচ্ছিল এবং সে রক্তাশ্রু কাঁদছিল, কিন্তু সে একেবারে নিশ্চুপ ছিল, কারণ সে খুব ভালো করেই জানত যে যদি সে এর প্রতিবাদে একটি কথাও উচ্চারণ করে তবে তার মায়ের জীবন বিপন্ন হয়ে পড়বে। রাতের বেলা যখন পুরো বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত, তখন রোহান সবার চোখ ফাঁকি দিয়ে ম্যানশন থেকে চুপি চুপি বেরিয়ে পায়ে হেঁটে হাসপাতালের দিকে রওনা হতো। কল্যাণীর হার্টের জটিল অপারেশনটা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছিল এবং তিনি এখন ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছিলেন। রোহান যখন তার মায়ের সামনে গিয়ে দাঁড়াত, তখন সে তার পুড়ে যাওয়া ক্ষতবিক্ষত হাতটা শার্টের পিছনে সযত্নে লুকিয়ে রাখত এবং নিজের ক্লান্ত বিষণ্ণ চেহারার উপর একটা বিশাল মিথ্যে হাসির প্রলেপ মেখে নিত। কল্যাণী তার ছেলে রোহানের মুখশ্রী দেখে তার হাতটা ধরে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করতেন, বাবারে, তুই আজকাল কোথায় কাজ করছিস? তোকে দেখতে এত দুর্বল আর ফ্যাকাশে লাগছে কেন? রোহন তখন নিজের মায়ের চোখের জল পরম মমতায় মুছে দিয়ে হাসি মুখে মিথ্যে সান্ত্বনা দিয়ে বলত, মা, তুমি একদম ভেবো না, আমি একটা অনেক বড় আর নামিদামি কোম্পানিতে খুব ভালো একটা চাকরি পেয়েছি। আমার নতুন মালকিন মানুষ হিসেবে খুবই দয়ালু আর ভালো। তিনি আমাকে থাকার জন্য একটা বিশাল বড় ঘর দিয়েছেন আর প্রতিদিন পেট ভরে খুব ভালো ভালো খাবারও খেতে দেন। নিজের মায়ের চেহারায় স্বস্তির ছাপ আর অমলিন হাসি দেখে রোহানের মনে হতো যে তার জীবনে সহ্য করা যাবতীয় কষ্ট, সমস্ত অমানসিক জুলুম আর সব অপমানের যেন যোগ্য প্রতিদান সে পেয়ে গেছে। সে তার মায়ের কপালে স্নেহের চুম্বন এঁকে দিয়ে আবার সেই ম্যানশনের নরক যন্ত্রণা ভোগ করার জন্যে ফিরে আসত।
সে নিজেকে এই বলে সান্ত্বনা দিত যে এভাবেই 1 বছর চোখের জল ফেলতে ফেলতে ঠিক কেটে যাবে এবং তারপর সে তার মাকে নিয়ে অনেক দূরের অন্য কোনো অজানা শহরে গিয়ে সম্পূর্ণ নতুন করে তাদের জীবন সাজাবে। কিন্তু এদিকে চৌধুরী ম্যানশনের ভেতরে চাচা বিকাশের হৃদয়ে লোভ আর হিংসার আগুন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তার পক্ষে 1 বছরের এই দীর্ঘ সময় কোনোভাবেই অপেক্ষা করা সম্ভব হচ্ছিল না। তাদের মনে সারাক্ষণ এই ভয় কাজ করত যে যদি কোনো কারণে অহনার মন পরিবর্তন হয়ে যায় অথবা দেশের আইনে এমন কোনো নতুন পরিবর্তন আসে যার ফলে এই বিশাল সম্পত্তি চিরকালের জন্য অহনার নামে আইনিভাবে পাকাপোক্ত হয়ে যায়। তাই বিকাশ তার ছেলে সজীবের সাথে হাত মিলিয়ে একটা অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রাণঘাতী ষড়যন্ত্রের জাল বুনলেন। তারা পিতাপুত্র মিলে অহনাকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দেবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। কারণ যদি অহনা কোনো অপ্রত্যাশিত দুর্ঘটনায় মারা যায় তবে ভিলের শর্তানুযায়ী সমস্ত সম্পত্তির মালিকানা সরাসরি বিকাশের হাতে চলে আসবে। যেহেতু আইনিভাবে অহনার মৃত্যুর পর তিনিই সেই বংশের একমাত্র বৈধ উত্তরাধিকারী ছিলেন, আর রোহান তো ছিল কেবল নামেমাত্র স্বামী যে কিনা কানাকড়িও পাবে না। বিকাশ সিলেট শহরের কুখ্যাত, দুর্ধর্ষ এবং ভাড়ায় খাটা পেশাদার কয়েকজন খুনি গুন্ডাকে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে নিযুক্ত করলেন। তিনি তাদের কোটি কোটি টাকার বিশাল সুপারি দিলেন যাতে তারা সুযোগ বুঝে রাতের অন্ধকারে ওই ম্যানশনের ভেতরে ঢুকেই অহনাকে নির্মমভাবে হত্যা করে। বিকাশ এই জঘন্য কাজটি বাস্তবায়ন করার জন্য এমন একটা রাতের অপেক্ষায় ছিলেন যেদিন আবহাওয়া চরম দুর্যোগপূর্ণ হওয়ার পূর্বাভাস ছিল। তিনি ম্যানশনের সমস্ত কাজের লোকদের কোনো না কোনো মনগড়া অজুহাত দেখিয়ে ওই রাতের জন্য ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এমনকি বিকাশ এবং সজীব নিজেরাও শহরের বাইরে কোনো জরুরি কাজের মিথ্যা অজুহাত দেখিয়ে ম্যানশন থেকে বেরিয়ে গেলেন, যাতে পরবর্তীতে পুলিশের তদন্তে তাদের উপর বিন্দুমাত্র সন্দেহের তীর না আসে। বিশাল সেই চৌধুরী ম্যানশনে এখন কেবল অহনা একাই অবস্থান করছিল এবং বাইরের দিকে ম্যানশনের একদম পেছনে সেই জরাজীর্ণ কুড়েঘরের ভেতর রোহান ঘুমাচ্ছিল। মাঝরাতের দিকে সিলেট শহরের আকাশে এক ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় শুরু হল। আকাশে মেঘের গর্জন এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল যেন আজ আকাশটা দুভাগ হয়ে ফেটে পড়বে। তার সাথে চলছিল মুষলধারে প্রবল বৃষ্টিপাত। অহনা তার রাজকীয় এবং বিলাসবহুল শয়নকক্ষে একা বসেছিল। ঠিক এমন সময় হঠাৎ করেই ম্যানশনের সদর দরজাটা প্রচণ্ড শব্দ করে ভেঙে পড়ার আওয়াজ হল। অহনা ভয়ে চমকে উঠল। সে তড়িঘড়ি করে নিজের ঘর থেকে বেরিয়ে নিচে উঁকি দিয়ে দেখল যে নিচের বিশাল হল রুমে ৫-৬ জন অত্যন্ত ভয়ঙ্কর দর্শন এবং পেশিবহন গুন্ডা দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল এবং তাদের সবার হাতে লোহার ভারী রড আর ধারালো চকচকে ছুরি চকচক করছিল। গুন্ডাদের নজর ওপরে দাঁড়িয়ে থাকা অহনার ওপর পড়তেই তারা সেদিকে এগোতে লাগল। এই ভয়াবহ দৃশ্য দেখে অহনার সারা শরীর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল। তার ভেতরের সমস্ত অহংকার, সমস্ত দম্ভ আর সব গরিমা মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উবে গেল। সে নিজের প্রাণটুকু বাঁচানোর তাগিদে ম্যানশনের পিছনের দরজার দিকে পাগলের মতো ছুটতে শুরু করল। গুন্ডারাও অত্যন্ত জঘন্য ভাষায় গালেগাল করতে করতে তার পিছু নিল। অহনা পিছনের দরজাটা কোনো মতে খুলে সেই প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মাঝেই ম্যানশনের বাইরে বেরিয়ে এলো। চারদিক খুটখুটে অন্ধকার ছিল। অহনা কাদার মধ্যে বারবার আছড়ে পড়েও আবার উঠে দৌড়াচ্ছিল। সে কোনোভাবেই বুঝতে পারছিল না যে সে এখন নিজের প্রাণ বাঁচাতে কোথায় গিয়ে লুকোবে। ঠিক তখনই তার নজর ম্যানশনের এক কোণে থাকা রোহানের সেই ভাঙাচোরা এবং অবহেলিত ঝুঁপড়িটার উপর গিয়ে পড়ল। অহনা দ্বিতীয়বার কোনো কিছু না ভেবেই সরাসরি সেই ঝুঁপড়ির দরজায় গিয়ে পাগলের মতো ধাক্কা দিতে শুরু করল। রোহান তার সেই শতচ্ছিন্ন চাদরের ওপর শুয়ে ঘুমাচ্ছিল। দরজায় প্রচণ্ড ধাক্কার আওয়াজ শুনে সে তড়িঘড়ি করে উঠে গিয়ে ভেতর থেকে ছিটকিনি খুলে দিল। অহনা চরম আতঙ্কিত অবস্থায় ভারসাম্য হারিয়ে ঘরের ভেতরে ছিটকে পড়ল। সে হাউ মাউ করে কাঁদছিল এবং প্রচণ্ড ভয়ে একটা ছোট বাচ্চার মতো থরথর করে কাঁপছিল। অহনা রোহানের পা দুটো শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, রোহান, আমাকে বাঁচাও। কিছু গুন্ডা আমাকে মেরে ফেলার জন্য তাড়া করেছে। ওরা আমাকে বাঁচতে দেবে না, আমাকে খুন করে ফেলবে। যে অহনা গতকাল পর্যন্ত রোহানকে নিজের পায়ের জুতোর সমতুল্য মনে করত, আজ সেই কোটি কোটি টাকার মালকিন মাঝরাতে এক সামান্য হতদরিদ্র দিনমজুরের কুড়েঘরে এসে নিজের প্রাণের আশ্রয় ভিক্ষা করছিল। রোহান তখনও অহনাকে মেঝে থেকে তোলার চেষ্টা করছিল। ঠিক তখনই সেই খুনি গুন্ডারা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করল।
গুন্ডাদের দলনেতাকে দেখতে অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল। সে তার হাতের লোহার ভারী রডটা মেঝের উপর ঠুকতে ঠুকতে অহনার দিকে ক্রমশ এগিয়ে এলো। অহনা ভয়ে সিঁটিয়ে গিয়ে রোহানের পিঠের পেছনে নিজেকে লুকানোর চেষ্টা করল। গুন্ডা রোহানকে সজোরে ধাক্কা দিয়ে শাসিয়ে বলল, এই রাস্তার ভিখারি, তুই মাঝখান থেকে সরে দাঁড়া, তা না হলে আজ তুইও এদের সাথে মরবি। আমাদের কেবল এই মেয়েটার জীবন চাই, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু রোহান তার জায়গা থেকে এক চুল পরিমাণও সরল না। যে রোহান এতদিন ধরে অহনার প্রতিটি গালি, প্রতিটি অপমান আর প্রতিটি শারীরিক আঘাতের সামনে মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকত, আজ তার দুচোখে এক অদ্ভুত ভয়ঙ্কর আগুন জ্বলছিল। যে রোহান এতদিন একটা দুর্বল এবং অসহায় কৃতদাসের মতো আচরণ করত, আজ সে এক ঢাল হয়ে রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। সে এক মুহূর্তের ব্যবধানে সেই নিরীহ দিনমজুর থেকে একটা ভয়ঙ্কর ক্ষুধার্ত বাঘে রূপান্তরিত হয়ে গেল। রোহান এক সেকেন্ডও সময় নষ্ট না করে সরাসরি সেই গুন্ডাদের সর্দারের ওপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। সে এক ঝটকায় সর্দারের হাত থেকে লোহার রডটা কেড়ে নিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে তার মাথার ওপর সজোরে আঘাত করল। রডের আঘাতে সর্দারের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সে রক্তে ভেসে গিয়ে দূরে ছিটকে পড়ল। বাকি 5 জন গুন্ডা এই অভাবনীয় দৃশ্য দেখে পুরোপুরি হতবাক হয়ে গেল। তারা ভেবেছিল যে এই রুগ্ন লিকলিকে চেহারার মজদুর ছেলেটা ভয়ে নিজের প্রাণ নিয়ে পালিয়ে যাবে। তারা সবাই মিলে এবার একত্রে রোহানের ওপর ঝাঁপিয়ে পড়ল। রোহানের হাতে নিজেকে রক্ষা করার মতো কোনো অস্ত্র ছিল না, কিন্তু তার বুকের ভেতর সেই মেয়েটার জীবন বাঁচানোর এক অদ্ভুত এবং অদম্য জেদ কাজ করছিল, যার টাকায় তার অসুস্থ মায়ের শ্বাস-প্রশ্বাস চলত। সে অভাবনীয় সাহসিকতার সাথে সেই পেশাদার খুনি গুন্ডাদের মোকাবিলা করতে লাগল। সে দুজন গুন্ডাকে শূন্যে তুড়ি নিজের পুরো শক্তি দিয়ে মেঝের ওপর আছড়ে ফেলল। অহনা ঝুপড়ির এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল এবং তার বিস্ফারিত চোখ দিয়ে এই অবিশ্বাস্য দৃশ্য দেখছিল। তার নিজের চোখেই বিশ্বাস হচ্ছিল না যে মানুষটাকে সে সকলের সামনে অকথ্য ভাষায় অপমান করেছে, যাকে সে নর্দমার কীট ভেবে তাচ্ছিল্য করেছে, আজ সেই মানুষটাই নিজের জীবনের মায়া ত্যাগ করে তাকে বাঁচানোর জন্য সাক্ষাৎ মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। কিন্তু গুন্ডারা সংখ্যায় অনেক বেশি ছিল এবং শারীরিকভাবেও তারা অনেক বেশি শক্তিশালী ছিল। সুযোগ বুঝে এক গুন্ডা পেছন দিক থেকে এসে রোহানের পিঠের ভেতর একটা অত্যন্ত ধারালো ছুরি গভীরভাবে বসিয়ে দিল। রোহানের মুখ থেকে এক ভয়ঙ্কর এবং বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো এবং সে ভারসাম্য হারিয়ে টলটলে করতে করতে মেঝের ওপর হাঁটু গেড়ে লুটিয়ে পড়ল। অহনা সজোরে চিৎকার করে বলে উঠল, রোহান! কিন্তু রোহান তখনও হার মানতে নারাজ ছিল। যখন অন্য আরেকজন গুন্ডা হাতে ছুরি নিয়ে অহনার দিকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসছিল, তখন রক্তে ভেসে যাওয়া রোহান নিজের শরীরের শেষ বিন্দু শক্তিটুকু একত্রিত করে শূন্যে লাফিয়ে উঠে সেই গুন্ডার পা দুটো শক্ত করে জাপটে ধরল। ভারসাম্য হারিয়ে গুন্ডাটা মেঝের ওপর পড়ে গেল। এবার সমস্ত গুন্ডারা রোহানকে চারদিক থেকে বৃত্তের মতো ঘিরে ফেলল এবং তার ওপর রড আর ধারালো ছুরি দিয়ে অবিরাম আঘাতের পর আঘাত করতে লাগল। রোহানের পুরো শরীর জায়গায় জায়গায় গভীরভাবে কেটে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তার শরীর থেকে রক্তের ফোয়ারা ছুটছিল। তার পরনের সেই সাধারণ পোশাকটি রক্তে ভিজে সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করেছিল। কিন্তু শত আঘাতের পরেও সে অহনা আর সেই গুন্ডাদের মাঝখানে একটা অভেদ্য লোহার দেয়াল হয়ে দাঁড়িয়ে রইল। সে একের পর এক মার খেতে লাগল, ছুরির আঘাত সহ্য করতে লাগল, তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগল। কিন্তু সে তার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত গুন্ডাদের অহনার টিকিটিও ছুতে দিল না। ঠিক এই সময় অহনার গগনবিদারী চিৎকারের শব্দ শুনে আশেপাশের রাস্তায় টহলরত পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হল। পুলিশের গাড়ির তীব্র সাইরেনের আওয়াজ শুনে গুন্ডারা প্রচণ্ড ঘাবড়ে গেল। তারা বুঝতে পারল যে যদি তারা পুলিশের হাতে ধরা পড়ে তবে সরাসরি ক্রসফায়ারে তাদের মৃত্যু নিশ্চিত। পালানোর ঠিক আগ মুহূর্তে এক গুন্ডা রোহানের পেটের ভেতর আরেকটা গভীরভাবে ছুরি ঢুকিয়ে দিল এবং তাকে সজোরে লাথি মেরে মেঝের উপর ফেলে দিল। গুন্ডারা রাতের অন্ধকার আর প্রবল বৃষ্টিপাতের সুযোগ নিয়ে সেখান থেকে গা ঢাকা দিল। রোহান একটা কাটা পড়া বিশাল গাছের মতো মেঝের উপর লুটিয়ে পড়ল। তার শরীর থেকে বের হওয়া তাজা রক্ত বৃষ্টির পানির সাথে মিশে সেই স্যাঁতস্যাঁতে ঝুপনির মেঝের ওপর দিয়ে নদীর স্রোতের মতো বয়ে যেতে লাগল। অহনা পাগলের মতো দৌড়ে রোহানের কাছে এসে বসল। সে রোহানের রক্তে মাখামাখি হয়ে যাওয়া ভারী মাথাটা অতি সযত্নে নিজের কোলের ওপর তুলে নিল। অহনার ফর্সা এবং কোমল দুই হাত রোহানের তাজা রক্তে পুরোপুরি মেখে গিয়েছিল। অহনার দুচোখ দিয়ে তখন বাঁধ ভাঙা কান্নার স্রোত বইছিল। সে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগল, রোহান, তুমি তোমার চোখ খোলো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। আমার মতো একটা জঘন্য আর খারাপ মেয়েকে বাঁচানোর জন্য তুমি কেন নিজের জীবনটা এভাবে বিপন্ন করলে?
রোহান অত্যন্ত কষ্ট করে এবং তীব্র যন্ত্রণায় কাঁচরাতে কাঁচরাতে তার ভারী হয়ে আসা চোখের পাতা দুটো একটুখানি খুলল। তার শ্বাসপ্রশ্বাস তখন প্রচণ্ড দ্রুত গতিতে চলছিল এবং তার মুখ দিয়ে অনবরত তাজা রক্ত বেরিয়ে আসছিল। কিন্তু এক যন্ত্রণার মাঝেও রোহানের ঠোঁটের কোণে একটা অত্যন্ত প্রশান্তিপূর্ণ এবং অদ্ভুত সুন্দর হাসি লেগেছিল। সে তার কাঁপা কাঁপা এবং রক্তমাখা হাতটা কোনো মতে নিজের শার্টের পকেটে ঢুকিয়ে ভাঁজ করা একটা রক্তমাখা কাগজ বের করে আনল। এটা ছিল সেই বিয়ের চুক্তিনামা যার ওপর অহনা তাকে জোর করে সই করিয়েছিল এবং তাকে নিজের কেনা গোলামে পরিণত করেছিল। রোহান সেই চুক্তির কাগজটা অহনার হাতে তুলে দিল। রোহান অত্যন্ত ধীর এবং ভেঙে আসা গলায় ফিসফিস করে বলল, ম্যাডামজি, আমি আমার কাজের দায়িত্ব পুরোপুরি পালন করেছি। আমি আপনার দেওয়া বিপুল সম্পদের একটা কানা করিও নিজের স্বার্থে খরচ করিনি। আজকের পর থেকে আপনি এই মিথ্যা বিয়ের শৃঙ্খল আর আমার মতো এক গোলামের হাত থেকে সম্পূর্ণ মুক্ত। আপনার কাছে যাওয়ার আগে আমার শুধু একটা শেষ অনুরোধ। আমার মা এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। আপনি শুধু তাকে গিয়ে একটু জানিয়ে দেবেন যে তার ছেলে তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসত। এই কথাগুলো বলতে বলতেই রোহানের চোখ দুটো ধীরে ধীরে চিরতরে বন্ধ হয়ে যেতে লাগল এবং তার মাথাটা একদিকে হেলে পড়ল। অহনা তখন গগন বিদারী চিৎকার করে হাউমাউ করে কাঁদতে শুরু করল। তার পুরো শরীর তখন বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল এবং সে প্রচণ্ড ভয়ে কাঁপছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাহিনী এবং হাসপাতালের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছাল। পুলিশ সাথে সাথে পুরো জায়গাটার প্রাথমিক তদন্ত শুরু করে দিল এবং অ্যাম্বুলেন্সের কর্মীরা কালবিলম্ব না করে রক্তে ভেসে যাওয়া রোহানকে স্ট্রেচারে করে তুলে নিল। অহনাও সাথে সাথে সেই অ্যাম্বুলেন্সে গিয়ে উঠল। সে পুরোটা রাস্তা রোহানের ধীরে ধীরে শীতল হয়ে আসা হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখল এবং উপরওয়ালার কাছে তার জীবনের ভিক্ষা চাইতে লাগল। আজ অহনার নিজের অগাধ ধন সম্পদ, নিজের মিথ্যা অহংকার আর নিজের দম্ভের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছিল। সে অবশেষে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছিল যে সে একজন দেবতুল্য মানুষের সাথে পিশাচের চেয়েও জঘন্য আচরণ করেছে। সে কেবল অঝরে কাঁদছিল আর বারবার বিড়বিড় করে গলছিল, রোহান, আমাকে তুমি ক্ষমা করে দাও। অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে সিলেট শহরের সবচেয়ে বড় হাসপাতালে এসে থামল। দায়িত্বরত চিকিৎসকেরা রোহানের মুমূর্ষ অবস্থা দেখে তাকে 1 সেকেন্ডও দেরি না করে সরাসরি অপারেশন থিয়েটারের ভেতর নিয়ে গেলেন। কিছুক্ষণ পর একজন সিনিয়র চিকিৎসক বাইরে বেরিয়ে এসে অহনাকে বিষণ্ণ মুখে বললেন, রোগীর শরীর থেকে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয়ে গেছে। ছুরির আঘাত সরাসরি তার ফুসফুস ভেদ করে হৃৎপিণ্ডের একদম কাছাকাছি গিয়ে লেগেছে। সত্যি কথা বলতে তার বাঁচার আশা একেবারে ক্ষীণ বললেই চলে। তবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটা ভগবানের ইচ্ছা, আপনি শুধু প্রার্থনা করুন। এই কথা শোনামাত্রই অহনা মেঝের উপর ধপাস করে বসে পড়ল এবং ডুকরে ডুকরে কাঁদতে শুরু করল। ঠিক তখনই অহনার হঠাৎ মনে পড়ল যে এই ভয়ানক দুঃসংবাদটা কল্যাণীকে অবশ্যই জানানো প্রয়োজন। সর্বোপরি তিনি রোহানের জন্মদাত্রী মা এবং তার নিজের সন্তানের বর্তমান অবস্থা সম্পর্কে জানার পূর্ণ অধিকার তার রয়েছে। অহনা কাপা কাপা হাতে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে রোহানের সেই রক্তমাখা মোবাইল ফোনটা বের করল। ফোনটা তখনও সচল ছিল। অহনা যখন ফোনের স্ক্রিন আনলক করল তখন তার চোখ কপালে ওঠার উপক্রম হল। ফোনের স্ক্রিনে দেখাচ্ছিল যে কল্যাণীর হাসপাতাল থেকে টানা 40টা মিসড কল এসে জমা হয়ে আছে। অহনার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার মন বলছিল যে নিশ্চিতভাবেই কোনো বড় ধরনের দুঃসংবাদ অপেক্ষা করছে। অত্যন্ত কাপা হাতে সেই নাম্বারটিতে কল ব্যাক করল। ফোনের ওপাশ থেকে সেই একই সিনিয়র চিকিৎসক কথা বলে উঠলেন, যিনি কল্যাণীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন। অহনা অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, আমি রোহানের মালকিন বলছি। আপনারা এতবার ফোন করেছিলেন কেন? কল্যাণী দেবী এখন কেমন আছেন? ওপাশ থেকে ডাক্তারের যে গম্ভীর এবং বেদনাহত কণ্ঠস্বর ভেসে এলো তা অহনার পায়ের তলা থেকে তার পুরো পৃথিবী এবং তার বেঁচে থাকার সমস্ত আশা ভরসা চিরকালের জন্য ছিনিয়ে নিল। ডাক্তার অত্যন্ত আক্ষেপের সুরে বললেন, ম্যাডাম, আমরা গত 4 ঘণ্টা ধরে রোহানের নাম্বারে ক্রমাগত কল করার চেষ্টা করছিলাম, কিন্তু সে একবারের জন্যও ফোনটা রিসিভ করেনি। আজ সন্ধ্যের দিকে কল্যাণী দেবীর হঠাৎ করে একটা খুব ভয়ানক এবং প্রাণঘাতী ম্যাসিভ স্ট্রোক হয়েছিল। তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছিল। তাকে বাঁচাতে আমাদের তৎক্ষণাৎ একটা জরুরি অপারেশন করার প্রয়োজন ছিল এবং তাকে জীবন রক্ষাকারী কিছু অত্যন্ত দামি ওষুধ প্রয়োগ করতে হতো। কিন্তু আমাদের হাসপাতালের কঠোর নিয়ম অনুযায়ী যে কোনো জটিল অপারেশনের আগে রোগীর পরিবারের কোনো বৈধ সদস্যের সই কাগজে থাকাটা বাধ্যতামূলক। আমরা রোহানের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু সে আর আসেনি। আমরা সত্যি খুবই দুঃখিত ম্যাডাম, কিন্তু ঠিক সময়ে জরুরি চিকিৎসা সেবা না পাওয়ার কারণে ঠিক 1 ঘণ্টা আগে কল্যাণী দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এই মর্মান্তিক সংবাদটা কানে আসা মাত্রই অহনার হাত থেকে ফোনটা ফসকে মেঝের ওপর পড়ে গেল। ফোনটা আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। অহনার পুরো শরীর যেন বরফের মতো জমে অসার হয়ে গেল। তার মনে হচ্ছিল যেন কেউ তার স্পন্দিত হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে নিয়ে তার বুকের ভেতর জ্বলন্ত আগুন ধরিয়ে দিয়েছে। তার মস্তিষ্ক কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। যে মহান ছেলেটা নিজের মায়ের প্রাণ বাঁচানোর তাগিদে প্রতিদিন তিল তিল করে মৃত্যুর স্বাদ গ্রহণ করছিল, যে প্রতিদিন তার অকথ্য গালিগালাজ আর চরম অপমান মাথা পেতে সহ্য করছিল, সে নিজের মায়ের জীবনের শেষ এবং সবচেয়ে সংকটময় মুহূর্তে তার পাশে গিয়ে দাঁড়াতে পারল না। আর এই সব ভয়ঙ্কর ঘটনার পেছনে মূল দায়ী কে? শুধুমাত্র এই অহনা। যদি অহনা নিজের ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে রোহানকে নিজের কেনা গোলামে পরিণত না করত, যদি সে রোহানকে ঢাল হিসাবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার না করত, তাহলে হয়তো আজ রোহান তার মায়ের শেষ সময় তার পাশেই থাকত এবং তার মা আজও পৃথিবীর আলো দেখতেন। অহনার প্রাণ বাঁচানোর চক্করে পড়ে রোহান তার নিজের সেই আপন মাকেই চিরতরে হারিয়ে বসল, যাকে বাঁচানোর জন্য সে নিজের পুরো জীবন আর নিজের সমস্ত আত্মসম্মান বাজি রেখেছিল। অহনা পাগলের মতো প্রলাপ বকতে বকতে চিৎকার করে কাঁদতে শুরু করল। সে নিজের মাথাটা হাসপাতালের শক্ত দেয়ালের সাথে ঠুকতে ঠুকতে বুক চাপড়ে কাঁদতে লাগল। সে নিজের অগাধ বিত্ত বৈভব আর নিজের মিথ্যা অহংকারের নেশায় মত্ত হয়ে একজন সম্পূর্ণ নির্দোষ ছেলের বুক থেকে তার মাকে চিরতরে ছিনিয়ে নিয়েছিল। অহনা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে এলো এবং নিজের গাড়ি নিয়ে পাগলের মতো দ্রুত বেগে সেই অন্য হাসপাতালের দিকে ছুটতে শুরু করল যেখানে কল্যাণী ভর্তি ছিলেন। কিন্তু সে যখন সেখানে পৌঁছালো ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। অহনা ওয়ার্ডের ভেতর ঢুকে দেখল যে একটা বিছানার ওপর কল্যাণীর প্রাণহীন নিথর দেহটাকে একটা সাদা চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে রাখা হয়েছে। অহনা সেই সাদা চাদরটার পাশে গিয়ে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল। সে কল্যাণীর শীতল হয়ে যাওয়া পা দুটো শক্ত করে চেপে ধরে এতটাই কাঁদল যে একসময় তার গলার স্বর বসে গেল। সে বারবার তার কাছে হাত জোর করে ক্ষমা ভিক্ষা করছিল, কিন্তু যারা একবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যায় তারা তো আর কখনো ফিরে এসে কাউকে ক্ষমা করতে পারে না। হঠাৎ করে অহনার মোবাইল ফোনটা বেজে উঠল। ফোনটা এসেছিল রোহানের হাসপাতাল থেকে। দায়িত্বরত ডাক্তার তাকে কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ সেখানে ফিরে যেতে বললেন। অহনা তার চোখের জল মুছে দ্রুত নিজের নাড়িতে গিয়ে বসল এবং গাড়ির সর্বোচ্চ গতি তুলে রোহানের হাসপাতালে গিয়ে পৌঁছাল। সে আসার পথে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছিল যে সে তার নিজের সমস্ত ধনসম্পত্তি, তার বিশাল ব্যবসা, তার ওই ম্যানশন সব কিছু সে রোহানের নামে লিখে দেবে। সে সারা জীবন রোহানের একজন প্রকৃত এবং আদর্শ স্ত্রী হয়ে তার পায়ের দাসী হয়ে জীবন কাটাবে। সে রোহানকে এই পৃথিবীর সমস্ত সুখ এনে দেবে, যাতে সে তার মায়ের হারানোর এই বিশাল শূন্যতাটুকু অন্তত কিছুটা হলেও ভুলে থাকতে পারে। অহনা যখন ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে অপারেশন থিয়েটারের দরজার বাইরে এসে দাঁড়াল, তখন সে দেখল যে দরজার উপরের লাল বাতিটা নিভে গেছে। ভেতরে থাকা সমস্ত চিকিৎসক একে একে বাইরে বেরিয়ে এসেছেন এবং তাদের প্রত্যেকের চেহারায় চরম বিষণ্ণতার হতাশার ছাপ স্পষ্ট। অহনার পা দুটো সেখানেই যেন পাথরের মতো জমে গেল। তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সিনিয়র চিকিৎসক অহনার দিকে তাকিয়ে অত্যন্ত ভারী এবং বেদনাহত কণ্ঠে বললেন, আমরা সত্যি খুবই লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী অহনাজি। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা রোহানকে বাঁচাতে পারলাম না। তার শরীর থেকে এত বেশি পরিমাণ রক্ত ঝরে গিয়েছিল যে তার হার্ট কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু সে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেছে। সে তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার ঠিক আগ মুহূর্তে কেবল তার মায়ের নাম ধরেই ডাকছিল। এই কথাটি শোনা মাত্রই অহনার কানের কাছে এক ভয়ঙ্কর এবং নিস্তব্ধ নীরবতা নেমে এলো। তার কাছে মনে হলো যেন পৃথিবীর সময়ঘড়ি চিরকালের জন্য থমকে দাঁড়িয়েছে। তার দু চোখ দিয়ে এখন আর এক ফোঁটাও জল বেরোচ্ছিল না। সে একটা প্রাণহীন লাশের মতো ধীর পায়ে অপারেশন থিয়েটারের ভেতরে প্রবেশ করল। সেখানে একটা ধবধবে সাদা চাদরের নিচে রোহান চিরকালের জন্য শান্তিতে ঘুমিয়েছিল। তার পুরো শরীরটা ফ্যাকাশে এবং সম্পূর্ণ সাদাটে হয়ে গিয়েছিল। তার মুখাবয়বে এখন আর কোনো শারীরিক যন্ত্রণা, কোনো অপমানের গ্লানি বা কোনো বাধ্যবাধকতার ছাপ অবশিষ্ট ছিলই না। সেখানে বিরাজ করছিল এক অদ্ভুত অপার্থিব প্রশান্তি। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে নিজের প্রাণপ্রিয় মায়ের সাথে অনন্তকালে মিলিত হওয়ার উদ্দেশ্যে এই নিষ্ঠুর, জালিম আর স্বার্থপর পৃথিবীটাকে অত্যন্ত হাসিমুখে চিরতরে বিদায় জানিয়ে চলে গেছে। অহনা সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না। মেঝের ওপর সজোরে আছড়ে পড়ল। সে রোহানের সেই শীতল এবং প্রাণহীন হাত দুটো নিজের হাতের মুঠোয় তুলে নিয়ে সেটাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। সে গগনবিদারী চিৎকার করে বুক চাপড়ে কাঁদতে শুরু করল। তার সেই যন্ত্রণাক্লিষ্ট চিৎকারের শব্দ পুরো হাসপাতালের প্রতিটি কোণায় কোণায় প্রতিধ্বনিত হতে লাগল। সে বারবার ডুকরে ডুকরে বলছিল, আমাকে তুমি ক্ষমা করে দাও রোহান, তুমি একবারের জন্যে হলেও উঠে দাঁড়াও, তুমি আমাকে যত খুশি গালাগাল করো,
তুমি আমাকে মারধর করো, তুমি আমাকে সবার সামনে অপমান করো, কিন্তু দোহাই তোমার, আমাকে এভাবে একেবারে একা ফেলে রেখে চিরদিনের জন্য চলে যেও না। আমি তোমার কোল থেকে তোমার মাকে কেড়ে নিয়েছি, তুমি উঠে এসে আমাকে এর কঠিন শাস্তি দাও। কিন্তু রোহান তখন এমন এক অচিন দেশে পাড়ি জমিয়েছে, যেখান থেকে কেউ কখনো আর ফিরে আসে না। ঘটনার কয়েকদিন পর পুলিশের আনুষ্ঠানিক তদন্ত শেষ হল। পুলিশ অহনার আপন চাচা বিকাশ এবং তার ছেলে সজীবকে হত্যার গভীর ষড়যন্ত্র রচনা করা এবং প্রাণঘাতী হামলা পরিচালনা করার গুরুতর অপরাধে হাতে নাতে গ্রেপ্তার করে নিয়ে গেল। আদালত সমস্ত প্রমাণাদি যাচাই করে তাদের দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের চরম সাজা শুনিয়ে দিল। এদিকে অহনার বয়স ২৫ বছর পূর্ণ হয়ে গিয়েছিল এবং তার দাদাজানের উইলের শর্তানুযায়ী সমস্ত সহায় সম্পত্তি, বড় বড় ব্যবসা এবং সেই কোটি কোটি টাকা মূল্যের চৌধুরী ম্যানশন চিরকালের জন্য আইনিভাবে তার নিজের নামেই হস্তান্তরিত হয়ে গিয়েছিল। সে এখন গোটা সিলেট শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী নারীতে পরিণত হয়েছিল। কিন্তু আজ সেই হিসাবহীন অগাধ সম্পদের অহনার কাছে কানাকড়িও মূল্য ছিল না। সে সেই বিশাল রাজকীয় ম্যানশনে আজ সম্পূর্ণ একাকী এবং নিঃসঙ্গ হয়ে পড়েছিল। তার হাতের মুঠোয় পৃথিবীর যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য এনে দেওয়ার মতো ক্ষমতা ছিল, কিন্তু তার বুকের ভেতর সেই অমূল্য মানসিক শান্তিটুকু ছিল না, যা সে রোহনের মুখে ফুটে ওঠা একটা নিষ্পাপ এবং অমলিন হাসির মাঝে খুঁজে পেত। রাতের বেলা তার দুচোখে এক ফোঁটা ঘুম আসত না। যখনই সে তার চোখ দুটো বন্ধ করত, তখনই রোহানের সেই রক্তমাখা মুখচ্ছবি এবং কল্যাণীর দেহের ওপর বিছানো সেই সাদা চাদরটা তার মানসপটে ভেসে উঠত। অহনা তার জীবনের সবচেয়ে বড় এবং যুগান্তকারী একটি সিদ্ধান্ত গ্রহণ করল। সে তার নিজের সমস্ত ধনসম্পত্তি, তার প্রতিষ্ঠিত সমস্ত কোম্পানি এবং তার সেই রাজকীয় চৌধুরী ম্যানশন সব কিছু দরিদ্র অসহায় মানুষ এবং অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকতে থাকা রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার জন্য একটি চ্যারিটি ট্রাস্টের নামে নিঃস্বার্থভাবে দান করে দিল। সে নিজের ভবিষ্যতের জন্য একটি কানাকড়িও নিজের কাছে জমা রাখল না। অহনা তার নিজের গায়ের সমস্ত দামি ডিজাইনার পোশাক এবং মহামূল্যবান গহনাগুলো একে একে খুলে ফেলল। সে সেই বিশাল ম্যানশন চিরতরে ত্যাগ করে সেই পুরনো এবং জরাজীর্ণ বস্তির ভাঙাচড়া ঝুঁপড়িটাতে গিয়ে বসবাস করতে শুরু করল, যেখানে একটা সময় রোহান দিন কাটাত। সে এখন প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে সেই নির্মাণাধীন বহুতল ভবনে ছুটে যেত, যেখানে রোহান একসময় দিনমজুর হিসেবে রক্তপানি করা খাটুনি খাটত। সে সেখানে গিয়ে ওই খেটে খাওয়া মানুষগুলোকে নিজের হাতে খাবার খাওয়াত। তারপর সে সরাসরি হাসপাতালে ছুটে যেত এবং সেখানে অর্থের অভাবে ধুঁকতে থাকা গরিব রোগীদের নানাভাবে সাহায্য সহযোগিতা করত। অহনার সেই ছোট্ট ঝুপড়ির ভেতর এখন মহামূল্যবান কোনো আসবাবপত্র ছিল না। সেখানে ছিল কেবল একটি মাত্র জিনিস, আর তা হল রোহান এবং তার মা কল্যাণীর একসাথে তোলা একটি ছবি। অহনা প্রতিদিন রাতে সেই ছবির সামনে ঘণ্টার পর ঘণ্টা ঠায় বসে থেকে অঝরে কাঁদত। সে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়ে গিয়েছিল যে কাগজে নোট আর অর্থকড়ি কখনো মানুষকে প্রকৃত সুখ বা নতুন জীবন উপহার দিতে পারে না। মানুষের জীবনের সবচেয়ে বড় এবং আসল সম্পদ হল তার সুন্দর একটি মন এবং তার চারপাশের ভালোবাসার সম্পর্কগুলো। এই কাহিনীর চরম মর্মান্তিক এবং হৃদয়বিদারক সমাপ্তি আমাদের সকলের জন্য এটাই শিক্ষা দেয় যে জীবনে কখনো নিজের অগাধ সম্পদ, নিজের সামাজিক প্রতিপত্তি এবং নিজের অসীম ক্ষমতার ওপর বিন্দুমাত্র অহংকার বা দম্ভ করা উচিত নয়। কোনো অসহায় বা নিরুপায় মানুষের মনে আঘাত দেওয়ার আগে হাজারবার চিন্তা করা উচিত, কারণ যখন সৃষ্টিকর্তার বিচার নেমে আসে তখন তার কোনো শব্দ শোনা যায় না, আর তখন মানুষের কাছে সারা জীবন ধরে রক্তাশ্রু বিসর্জন দেওয়া আর বুকের ভেতর পাহাড়সম অনুশোচনা চেপে রাখা ছাড়া আর কোনো পথই খোলা থাকে না।